ছি, কি করলেন এটা? সুযোগ বুঝে আমার ইজ্জত এইভাবেই নিয়ে নিলেন ম্যাডাম। এখন আমি বন্ধু মহলে মুখ দেখাবো কি করে? বন্যা সিফাতের কথা শুনে হাসতে লাগলো আর বলল, তোমার কি এই বোকামি ভাবকে তোমার কাছে আমাকে টানে? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আর কতবার আর কিভাবে বোঝাবো তুমি আমাকে বলো? সিফাত ভীষণ লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে ক্লাসে আসলো। সিফাত ক্লাসে আসার পর রকি বলল, কি রে মামা, তোর গালে এটা কিসের চিহ্ন? আরে, আমাদের ভাবি মনে হয় লাভ বাইট দিয়েছে। কি বলো সিফাত প্রেম করে? ওকে দেখে তো মনে হয় না, ওকে দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আর লাভ বাইট নেই এখনই? তোরা পাগল হয়ে গেলি নাকি? কি সব বলছিস? আহারে, তুমি করলে দোষ নাই, আর আমরা বলতে গেলেই দোষ। আরে না, তেমন কিছুই না। হ্যাঁ, তেমন কিছু না তো সেইটা তোমার গাল দেখলেই বোঝা যাচ্ছে। এখন বল, ট্রেড দিবি কবে? আর ভাবির সাথে পরিচয় করিয়ে দিবি কবে? আচ্ছা, ভাবির কোনো ছোট বোন আছে নাকি? ছোট বোন দিয়ে তুই আবার কি করবি রে? কি আর করব, এই কপালে তো আর প্রেম জুটলো না। আর সকাল সকাল এমন লাভ বাইট দেই না কেউ। এই, বন্যা ম্যাডাম চলে আসছে, এখন চুপ কর না, না হলে কালকের মতো আবার মোরগ বানিয়ে রাখবে। এদিকে সিফাত মন খারাপ করে বসে আছে। একটু আগের কথা ভাবলেই তার কান্না আসছে। আবার তার বন্ধুরা তাকে নিয়ে যা তা বলল, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। চলুন এদের পরিচয় জেনে আসা যাক। গল্পের নায়ক মুস্তাফিজুর রহমান সিফাত। সবাই তাকে সিফাত বলে ডাকে। এবার অনার্স প্রথম বর্ষে পড়ে সে। একটু বোকা টাইপের ছেলে। প্রেম ভালোবাসার সম্পর্কে তার ধারণা অনেক কম। তবে লেখাপড়ায় সে অনেক ভালো। তার ছোট্ট একটা ভাই আছে, নাম আবির। সে আবার প্রেম ভালোবাসায় পিএইচডি করেছে। সিফাতের একদম বিপরীত হলো আবির। সিফাতের বাসায় তার মা ও বাবা আছে। সিফাতের বাবা একজন বিজনেসম্যান। সিফাত সব কিছু তার মায়ের সাথে শেয়ার করতে ভালোবাসে। তার মায়ের সাথে সে অনেক ফ্রি। তার সাথে প্রতিদিন যা কিছু হয় সব কিছু সে তার মাকে বলে। সাজিদ আর রকি হলো তার বেস্ট ফ্রেন্ড। তার একে অপরের কলিজা। তিনটি দেহে এক জান। আর একটু আগে যে মেয়েটা সিফাতকে প্রপোজ করলো সে হলো বন্যা, সিফাতের ভার্সিটির ম্যাম, ইংরেজি বিভাগের একজন শিক্ষিকা। অনেক রাগী ও জেদি। যেটা সে একবার চাই সেটা যেভাবেই হোক তার করে নেয়। বন্যা হলো তার বাবার একমাত্র রাজকন্যা। মা মারা গেছে অনেক ছোট থাকতে। এর জন্য সে এত বদমেজাজি। এই ভার্সিটির প্রিন্সিপাল স্যার তার বড় আব্বু বিদেশ থেকে পড়াশোনা করেছে। বাবার অনেক অনুরোধে দেশে ফিরেছে। কয়েক বছর হলো। বন্যার বাবা একজন বিজনেসম্যান। তবে বাবার ব্যবসায় না বসে সে নিজে কিছু একটা করতে চায়। ভার্সিটির প্রথম দিনে সিফাতকে দেখে মুগ্ধ হয়ে যায় সে। তার মনের কোণে একটু একটু করে ভালোবাসা জন্ম নিয়েছে। আপাতত এইটুকুই থাক, বাকিটা গল্পে জেনে যাবেন। এখন গল্পে ফেরা যাক। সিফাত, সাজিদ ও রকি ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছে। তখনই সিফাতের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আম্মুর নামটা ভেসে উঠছে। মুখের এক কোণে হাসি ফুটে উঠল। একটি সাইডে যেয়ে ফোনটা রিসিভ করলো সে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আম্মু, আমিও ভালো আছি। এভাবেই কথা বলতে লাগলো সিফাত ও সিফাতের আম্মু। একসময় সিফাত বলে উঠল, আম্মু, এই ভার্সিটি মনে হচ্ছে আমার কাছে নিরাপদ না। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? জি, অনেক বড় সমস্যা হয়েছে। কি হয়েছে বাবা, আমাকে বলো। এই ভার্সিটিতে আসার পর থেকে আমার সাথে সব খারাপ হচ্ছে। আজকে সকালেও ভার্সিটিতে আসার সময় একটা মেয়ে। একটা মেয়ের সাথে কি কিছু হয়েছে? আম্মু। কি হয়েছে বাবা? ওই ভার্সিটিতে কি মেয়েরা নিরাপদ না? মেয়েরা তো নিরাপদ, কিন্তু তোমার ছেলের নিরাপদ না। কি হয়েছে আমাকে সেটা বলো।
তারপর কান্না কান্না কণ্ঠে সিফাতের সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলতে লাগলো তার আম্মুকে। কি ব্যাপার, শাশুড়ি আম্মার কাছে কি বলা হচ্ছে? আ- আ- আপনি এখানে? কার সাথে কথা বলছিস বাবা? আম্মু, তোমাকে পরে ফোন করছি, এখন রাখি। এই বলে ফোন রেখে দিল সিফাত। সামনের মেয়েটিকে দেখে অনেক ভয় পেয়ে গেল সে। না জানি এখন আবার কি করে তার সাথে। এসব ভাবলেই কান্না আসছে সিফাতের। সিফাতের মুখের অবস্থা দেখে হো হো করে হাসতে লাগলো বোনা। বোনার এমন হাসি দেখে সিফাত বলতে লাগলো, প্লিজ আমাকে কিছু করবেন না ম্যাডাম, আমি আপনার কি ক্ষতি করছি? বারবার কেন আমার সাথে এমন করেন? তুমি আমার অনেক বড় ক্ষতি করেছো মেরি জান। কি 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 ক্ষতি করছি? ভয়ে ভয়ে কথাগুলো বলল সিফাত। সিফাতের এমন কাণ্ড দেখে বোনা একটা দুষ্টু হাসি দিয়ে বলল, এই পাগলা তো ভয় পাচ্ছ কেন? তোমাকে কি আমি মারবো নাকি? তুমি আমার মন কেড়ে নিয়েছো, এর জন্য পানিশমেন্ট হিসেবে একটা পাপ্পা দেই। সিফাতের চুলে আলতো করে হাত দিয়ে আবারও দুষ্ট একটা হাসি দিয়ে চলে গেল বন্যা। সিফাত ওখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে। সে ভাবতে লাগলো, এই মেয়ে এত লুচু কেন? কথায় কথায় শুধু গায়ে হাত দেয়। ছি, এসব আমার বন্ধুরা দেখলে আমার মান সম্মান সব চলে যাবে। এসব ভাবতে ভাবতে ক্যান্টিনের দিকে রওনা দিল। কিরে মামা, হঠাৎ করে কোথায় হারিয়ে গিয়েছিলি? আরে বুঝছিস না, ভাবির কাছে গেছিল মনে হয়। কিরে মামা, তুই ভার্সিটিতে এসে এত বদলে গেলি। আগে তো মেয়েদের দেখলেই ভয় পেতিস। মনে হয় প্রেমের বাতাস লাগছে। কি শুরু করলি তোরা এসব? আম্মু ফোন করেছিল, আর সেই সকাল থেকে দেখছি তোর আমার সাথে এমন করছিস। সত্যি সত্যি আন্টি ফোন করেছিল তো? হ্যাঁ দোস্ত, আম্মু ফোন করেছিল। এভাবে ক্যান্টিনে আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হয়ে গেল। এক এক করে সব ক্লাস শেষ করে বাড়িতে চলে গেল সিফাত। সিফাত পাশে এসে নিজের রুমে ঢুকে পড়ল। সারাদিনের ক্লান্তিতে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে প্রবেশ করলো সিফাত। অন্যদিকে আবির বাসায় ফিরে সোজা তার মায়ের কাছে গিয়ে হাজির হলো। মা তখন রান্নাঘরে রান্না করছে। আবির কিছুক্ষণ মায়ের দিকে চুপচাপ তাকিয়ে থাকলো। মা তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলবি? আবির একটু হেসে বলল। আম্মু জানো, আজকে একটা মজার ঘটনা হয়েছে। মা হেসে বলল, আবার কি করলি? তোর মজার ঘটনা মানেই তো কোনো দুষ্টুমি। আবির গম্ভীর মুখে বলল। না আম্মু, দুষ্টুমি না, আসলে আমি কয়েকটা প্রেম করেছি। মা তখন পুরোপুরি থমকে গেলেন। রান্না করতে থাকা হাত থেমে গেল। বিস্ময় নিয়ে বলেন, তুই কি বললি? ক্লাস 9-এ পড়িস আর তুই প্রেম করছিস, তাও আবার কয়েকটা? আবির একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ আম্মু, কি করব বলো, মেয়েগুলো তো এমনিই পছন্দ করে। আর আমি যে কিউট, আমাকে দেখলেই তো মেয়েরা ফিদা হয়ে যায়। মা তার কথায় আরো অবাক হয়ে বলেন, তুই কি সিরিয়াস? কতগুলো প্রেম করিস তুই? আবির গর্বের সাথে বলল। 4টা, আর সবাই আমার ভালো বন্ধু। মা এবার রেগে গিয়ে বললেন, আবির, ক্লাস 9-এ পড়িস, পড়াশোনায় মন দিবি, প্রেম টেমের ধান্দায় কেন? আবির আবারও হাসি দিয়ে বলল, আরে আম্মু, এত সিরিয়াস হবার কিছু নেই, আমি তো মজা করে বললাম। মা মাথা নাড়িয়ে বলেন, বন্ধু ভালো, কিন্তু প্রেম করার বয়স এখনো হয়নি। বড় হবি তখন দেখিস। এখন পড়াশোনায় মন দে। তুই যদি সিফাতের মতো সরল হতিস তাহলে নিশ্চিত থাকতাম। আবির এ কথা বলেই একটা দুষ্ট হাসি দিয়ে চলে গেল। মা মৃদু হাসলেন, তবে মনে মনে ভাবলেন, এই ছেলেটা যদি একটু সিফাতের মতো হতো। কিন্তু ওর এনার্জি কমানোর কোনো উপায় নেই। অন্যদিকে বন্যা নিজের রুমে বসে চোখ বন্ধ করে সিফাতের লাজুক মুখ আর বোকামির কথা মনে করতে লাগলো। তার কল্পনা শুরু হলো। সিফাত যদি একদিন এসে বলে, বন্যা আমি তোমাকে ভালোবাসি, তখন আমার কি প্রতিক্রিয়া হবে? ভাবতে ভাবতে বন্যা হেসে ফেলল। ওর মুখটা কিভাবে লাল হয়ে যাবে, আর আমি কেমন চুপ হয়ে যাব। সে ভাবছিল কিছুদিন আগে কলেজের অনুষ্ঠানে যখন সিফাত মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল, ওর হাত কাঁপছিল। আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম আর মনে হচ্ছিল
একটু যদি সাহস দিতাম তাহলে হয়তো ভালো কিছু বলতো। এমনকি পূর্ণা কল্পনায় সিফাতকে নিয়ে আরও কিছু মজার পরিস্থিতি তৈরি করলো। ধরি একদিন আমরা একসাথে পিকনিকে গেছি। আমি কিছু মজার কথা বলে সিফাত মাটিতে তাকিয়ে লজ্জা পাবে। সেদিন আমি তাকে বলবো, সিফাত তুমি তো কত ভালো। ও তখন নিশ্চয়ই বলবে, কই আমি তো কিছুই করতে পারি না। বন্যা আরও ভাবতে লাগলো। এখনকার ছেলেরা প্রেমের ব্যাপারে এত সিরিয়াস হয়, কিন্তু সিফাত তো কত সরল, সে ঠিক বুঝতেই পারে না যে আমি তাকে পছন্দ করি। এরপর সে ঠিক করে ফেললো, পরের বার আমি সিফাতের সাথে একটু বেশি খোলামেলা হব, হয়তো ওর ভয় কেটে যাবে আর আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হবে। বন্যা তার ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের মাথার চুল আঁচড়াতে লাগলো। সে হাসতে হাসতে বলল, সিফাতকে নিয়ে অনেক কিছু ভাবছি, কিন্তু যদি ও ঠিক বুঝতে পারে যে আমি ওকে কত ভালোবাসি। এভাবে ভাবতে ভাবতে বন্যা বুঝতে পারল সিফাতের সরলতা তার জন্য এক নতুন অনুভূতি তৈরি করেছে। কখনো কখনো বোকামি প্রেমের শুরু। এই ভাবনা নিয়ে বন্যা সেদিনের কাজগুলো করতে লাগলো। সিফাত সকালের ফ্রেশ মুডে ঘুম থেকে উঠল, কোনো চিন্তা ভাবনা মাথায় নেই। দিনের শুরুটা বেশ ভালোভাবে হলো। দ্রুত প্রস্তুতি নিয়ে নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাস্তায় বেশ সুন্দর একটা হাওয়া বইছে, আকাশটাও বেশ পরিষ্কার। সিফাত গাড়ির জানালা নামিয়ে দিয়ে বাতাসের হালকা স্পর্শটা অনুভব করলো। ভার্সিটি যাওয়ার পথে সে একটু গান চালিয়ে দিল, মনটা আরো ফুরফুরে লাগছে। রাস্তার চারপাশে গাছগুলো সবুজে ঘেরা, পাখিরা ডেকে চলেছে। সবকিছু খুব স্বাভাবিক ও আরামদায়ক। সিফাত গাড়ি চালিয়ে যাচ্ছিল। গাড়ি যখন ভার্সিটির গেটের কাছে পৌঁছালো তখন সিফাত একটা ছোট্ট হাসি দিল। আজকের দিনটা ভালো যাবে, এই ভাবনা মাথায় নিয়ে সে ভার্সিটির ভিতর ঢুকে পড়ল। সিফাত ভার্সিটিতে প্রবেশ করার পরই তার নজর পড়ে ক্যাম্পাসের এক কোণে, যেখানে বন্যা ম্যাডাম একটি ছেলের সাথে ধাক্কা খাচ্ছেন। সিফাতের মনে হয়েছিল, এই মেয়েটা কতটা লুচ্চু, সব সময় ছেলেদের সাথে কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে থাকে। ছেলেদের ইজ্জত নিয়ে যেন খেলাই তার কাজ। কিন্তু তার ধারণা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হলো যখন দেখলো ম্যাডাম ওই ছেলেটার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল। এই কুত্তার বাচ্চা, তুই কি চোখে দেখোস না? রাস্তা বুঝিস না? ম্যাডাম ভুল হয়ে গেছে আসলে। ভুল? এটা তো তোদের স্বভাব, মেয়েদের সঙ্গে সুযোগ পেলেই এমন করিস, তাই না? ভার্সিটির মধ্যে এইভাবে ধাক্কা দিস সবাইকে। তোকে তো আমি আজকেই টিসি দেওয়ার ব্যবস্থা করব। তোর মতো কুলাঙ্গার ভার্সিটিতে থেকে ভার্সিটির পরিবেশ নষ্ট করবে, এটা তো আমি হতে দেব না। সাজুর চেহারা লাল হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল যে বন্যা ম্যাডাম কতটা রেগে আছেন। রাগের আগুনে পুড়ে যাচ্ছিল সে। মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। টিসি মানে তার লেখাপড়া সব শেষ, সব কিছু ভেঙে পড়বে। তাই সে ম্যাডামের কাছে অনেক আকুতি মিনতি করে যেন তাকে টিসি না দেয়। বন্যার চোখে রাগের জ্বালা ছিল, কিন্তু সাজির কথায় কিছুটা কোমলতা আসলো। দেখ সাজু, এইভাবে অজুহাত সৃষ্টি করে কোনো লাভ হবে না। তুই জানিস আমি এই ধরনের আচরণ সহ্য করতে পারি না। সাজু আরও কিছুটা ভেঙে পড়ল। ম্যাডাম আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এমন কিছু আর করব না। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে এরকম কোনো ঘটনা দেখলে তখন তোর খবর আছে। বন্যা ম্যাডামের রাগের দৃশ্য তার চোখের সামনে বারবার ঘুরপাক খাচ্ছিল। তার চেহারা, গলায় রেখে কথা বলার ধরন, সব কিছু তাকে অস্বস্তিতে ফেলেছিল। আসলে তার আশপাশের বন্ধুরা আজ ভার্সিটিতে আসেনি, বিশেষ করে সাজিদ আর রকি। তাদের ছাড়া দিনটা বেশ একঘেয়ে লাগছিল। ক্লাসগুলো একটার পর একটা চলছে, কিন্তু সিফাতের মনোযোগ যেন কোথাও নেই। দৃষ্টির সামনে বসে থাকা ছেলে মেয়েদের মাঝে সে নিজেকে একা অনুভব করছিল। তাকে ভাবতে ভাবতে ক্লাসগুলো কিভাবে শেষ হয়েছে তা জানতেই পারল না। ক্লাস শেষ হওয়ার পরও তার মনটা অস্বাভাবিক হয়েছিল। সিফাত ভার্সিটি থেকে বের হয়ে দ্রুত গেটের দিকে হাঁটছিল। রাস্তার পাশে গাছগুলো তার দিকে খোঁজ নিচ্ছিল, কিন্তু সিফাতের মনে অন্য কিছু ছিল। সিফাত বাসে এসে দরজা বন্ধ করে নিজের বিছানায় শুয়ে পড়ল। মাথার মধ্যে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে।
ক্লাসে মনোযোগ দিলেও মনে মনে বিক্ষিপ্ত ছিল সে। বন্যা ম্যাডামের চোখে ধরা পড়ার বয়সে আজকের ক্লাসগুলোতে নিজেকে সংযত রেখেছিল, কিন্তু তার ভেতরের অস্বস্তি কিছুতেই কাটছে না। এদিকে বন্যার মেজাজ আগে থেকে বিগড়ে রয়েছে। তারপরে আবার সিফাতের ক্লাসে মনোযোগ থাকলেও তার মধ্যে একটা অস্বাভাবিকতা বন্যার চোখ এড়ায়নি। ক্লাসের পরে বন্যা সিফাতকে খুঁজলেন, কিন্তু সে ততক্ষণে বাসায় চলে গেছে। বন্যা নিজের অফিসে ফিরে এসে চিন্তায় পড়লেন, কি এমন হলো যে সিফাত আজ এভাবে পালিয়ে গেল। বন্যা ঠিক করলো পরের ক্লাসে সিফাতের সঙ্গে সরাসরি কথা বলবে, কিন্তু তার মনের গভীরে একটা অদ্ভুত আশঙ্কা কাজ করছে। সিফাত বিছানায় শুয়ে শুয়ে নিজের মনে ভাবতে লাগলো, ভার্সিটিতে ঢোকার সময় বন্যা ম্যাডামের সাথে ওই ছেলের ঘটনা যেন তার মনের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে। সে ভাবছিল, বন্যা ম্যাডাম তো খুব রেগে গিয়েছিলেন, তবে হয়তো আমার মনে কিছুটা আশঙ্কা ছিল, কারণ সাজুর আচরণও ঠিক ছিল না। কিন্তু ম্যাডামের এত রাগ, আসলে কি সত্যি এত খারাপ কিছু ঘটেছে? দুর্বলতা অনুভব করে সিফাত নিজের চোখ বন্ধ করলো। অনেকদিন ধরে ভার্সিটির চাপ এবং পরীক্ষার প্রস্তুতির কারণে সে ক্লান্ত ছিল। আজকের ঘটনা তার মনে কিছুটা অস্বস্তি রেখে গেল, কিন্তু সেগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সন্ধ্যের দিকে সিফাত কিছুটা শান্ত হয়ে উঠল। তার বন্ধুরা যখন ভার্সিটিতে আসেনি, তখন তার মনে হয়েছিল যে দিনটা খুব একঘেয়ে হয়ে গেছে। সাজিদ এবং রকির শূন্যতা তাকে একা করে রেখেছিল। তারপর ক্লাসের সব পড়া শেষ করতে লাগলো। কিছুক্ষণ পর তার মায়ের ডাক শুনে সে উঠে এসে দেখল যে তার মা রাতের খাবার প্রস্তুত করছেন। সিফাত, কি হলো? তোমাকে আজ অনেক চিন্তিত লাগছে। কিছু হয়েছে? সিফাত কিছুটা অস্বস্তিতে পড়ে পড়ল। না মা, সব ঠিক আছে। ঠিক আছে, কিন্তু তোমার মুখের ভাব তো বলছে ভিন্ন কথা। ভার্সিটিতে কি কিছু সমস্যা হয়েছে? তখনই পাশ থেকে আবির বলে, দেখো তোমার ছেলে আবার ভার্সিটির কোন মেয়ের ইজ্জত নিল। সিফাত কিছুটা বিভ্রান্তে পড়ে গেছে। এই কি শুরু করলি তোরা? একটা দেব, খেয়ে নে আগে। আবির একটা দুষ্টু হাসি দিয়ে খাওয়া শুরু করলো। সিফাত মাথা নিচু করে খেয়ে সোজা রুমে চলে গেল। রুমে যাওয়ার পর দেখলো তার ফোন বাজতেছে। ফোনের স্ক্রিনে সাজিদ নামটা জ্বলজ্বল করছে। অনেকটা রাগ ও বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলো সিফাত। কি মামা, আজ ভার্সিটি গেছিলি? হ্যাঁ, তোরা আসিস নাই কেন? জানিস না তোদেরকে ছাড়া আমার কোথাও মন বসে না। আমি তো একটু বাবার অফিসে গেছিলাম। কেন, রকি যায়নি? না রে, আজ ভার্সিটিতে রকিও আসে নাই। একা একা কি আর ভালো লাগে। কেন, সে লাভবাইট মেয়েটা আসেনি? হ্যাঁ, আসছি। কিরে মামা, তোর তো ঈদ লেগে গেছে। এ কথা বলেই সাজিদ হাসতে লাগলো। সিফাত বিভ্রান্তে পড়ে গেছিল, কি বলবে ও এইটা। এখন বন্ধু মহলে সবাই তো এই বিষয় নিয়ে মজা করবে। সাজিদ বলল, আচ্ছা মামা, তাহলে এখন রাখি। কালকে লাভবাইটের সাথে পরিচয় করিয়ে দিবি কিন্তু। আর ট্রিটটা তো তোলা থাকলো। সিফাত আর কিছু বলার আগেই টুট টুট করে ফোনটা কেটে গেল। সিফাত একটা গভীর শ্বাস নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। তারপরে শুয়ে শুয়ে ফেসবুক চালাতে লাগলো। তখন হঠাৎ করে একটা আইডি থেকে মেসেজ আসলো। এই ছেলে, তুমি এত বোকা কেন? সিফাত মেসেজটা দেখে একটু অবাক হয়ে গেল। আইডির নাম নীল আকাশের পরী। সিফাত আইডিতে প্রবেশ করে বোঝার চেষ্টা করলো কে এই মেয়েটা। সিফাতের ভাবনার মাঝে আবারও একটা মেসেজ আসলো ওই আইডি থেকে। তোমার চোখের সরলতা, মুগ্ধ করা হাসি, সব ভুলে যাওয়াতেও কত মিষ্টি বাসি। তুমি ভুল করো যতই, মনে রয় আলোয়। তোমার সেই সরলতায় মন হারিয়ে ভাসি। তুমি যখন চুপটি করে থাকো গভীরভাবে, তোমায় চেয়ে বোকা যেন কেউই নেই মা ভূতে। তবু তোমায় দেখে মনে শান্তি আসে প্রাণে। তোমার ছোঁয়ায় জীবন আমার আলোর পথে টানে। হাসো তুমি শিশির ফোটায়, বোকা সেই কথাই। তোমার মাঝে খুঁজে পাই স্বপ্নেরা দাঁড়াই। এমন করেই থেকো পাশে, বোকা হই তুমি। তোমার ভুলেই ভালোবাসা, তুমি আমার ভূমি। সিফাত বেশ অবাক হয়ে ভাবতে লাগলো,
কিভাবে সম্ভব? নীল আকাশের পরি আবার কে? তারপরও সে মনের ভেতরে একটু উচ্ছ্বাস অনুভব করলো। এই রহস্যময় মেয়েটা তার সম্পর্কে এত কিছু জানলো কিভাবে? কিন্তু আবার অন্যদিকে কবিতার ভাষায় যে মুগ্ধতা ছিল তা তাকে অন্য জগতে নিয়ে গেল। এত সুন্দর কথা, এত সরল আবেগ, এ যেন কারোর হৃদয়ে গভীর থেকে উঠে আসা ভালোবাসা। সিফাত উত্তর দিল, কবিতাটা সত্যি অসাধারণ। তবে আপনি কি আমাকে চেনেন? আমি কি আপনাকে চিনি? সময় তোমাকে সব কিছু জানিয়ে দেবে সিফাত। তুমি শুধু তোমার মতো থাকো, আর হ্যাঁ, একটু তোমার সরলতা কমাও, তাতে জীবনের মিষ্টি একটু বেশিই থাকে। এই রহস্যময় মেসেজে সিফাতের মনে কৌতূহল আরো বেড়ে গেল। নীল আকাশের পরি কে? কেনই বা এমন কবিতা পাঠালো? এসব ভাবতে ভাবতে সে বেশ কিছুক্ষণ সময় পার করে দিল। সিফাত এখন কৌতূহল দমাতে পারছে না। নীল আকাশের পরীকে সেটা জানার আগ্রহ তার মনের প্রতিটি কোণা জুড়ে ঘুরছে। সে মনে মনে ভাবছে, কিভাবে কেউ এত সুন্দর করে আমাকে নিয়ে ভাবতে পারে, এতটা চিন্তা করে লিখতে পারে। পরদিন ভার্সিটিতে গিয়েই সে বন্ধুরা সাজিদ এবং রকিকে সব কিছু জানিয়ে দিল। সাজিদ মজা করে বলল, মামা, তুই দেখি বিখ্যাত হয়ে গেছিস। অনলাইনে মেয়ে তোকে নিয়ে কবিতা লিখছে। আরে তোর লাভ লাইফ শুরু হওয়ার আগে প্রেমে পড়া ট্রেনটা স্টার্ট দিয়ে দিল। সিফাত কিছুটা লজ্জে পেল, কিন্তু সে ঠিক করলো আজ ক্লাস শেষে নীল আকাশের পরীর আসল পরিচয় বের করার চেষ্টা করবে। সারাটা দিন ক্লাসে মন বসানো কঠিন হয়ে যাচ্ছিল তার জন্য। তার মাথায় বারবার সেই মেসেজ ঘুরছিল। ক্লাস শেষে সে সরাসরি বাসায় না গিয়ে ক্যাম্পাসের গেটে বসে অপেক্ষা করলো। তার বিশ্বাস ছিল নীল আকাশের পরই নিশ্চয়ই কোনো না কোনোভাবে ক্যাম্পাসের কেউ। সে ফোনে মেসেজ পাঠালো, আপনি কে? আমি আপনাকে চিনতে চাই। মিনিট কয়েক পরে উত্তর আসলো, সময় সব জানাবে সিফাত, কিছু জিনিস সরাসরি জানলেই মজা থাকে না। সিফাত ভেবে পেল না কেন এত রহস্য। তবে সেই রহস্যের জালে আটকে যাওয়াটা যেন তার কাছে এক ধরনের আকর্ষণ হয়ে উঠল। তখনই সামনে বন্যার আগমন। বন্যা সিফাতের দিকে একটা দুষ্টু হাসি দিয়ে এগুতে লাগলো। এই ছেলে আমার জন্য অপেক্ষা করছে বুঝি। সিফাত ভাবনার মাঝে এতটাই ডুবেছিল যে তার সামনে যে একজন দাঁড়িয়ে আছে সেটা সে বুঝতেও পারেনি। বন্যা সিফাতের শার্টের কলার ধরে পড়ল, এই ছেলে, কোন রাজ্যে হারিয়ে গেলে? আমি যে তোমাকে কিছু বলছি, এটা কি শুনতে পাইতেছ না? হঠাৎ এমন কাণ্ডে সিফাত কিছুটা অবাক হয়ে গেল। এতক্ষণ তো ভালোই ছিল, এই মেয়েটার আবার আসার কি প্রয়োজন ছিল? এখন আবার কি করে কে জানে? সিফাত করুণ চোখে বন্যার দিকে তাকালো। এই ছেলে, এইভাবে তাকাও কেন? তুমি এইভাবে আমার দিকে তাকালে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না যে। সিফাত তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। লজ্জায় মুখ লাল হয়ে গেছে ছেলেটার। বন্যা আলতো হাতে সিফাতের চুলে হাত দিয়ে বলল, আমার মনটা তো নিয়ে নিয়েছো অনেক আগে, অপেক্ষায় থাকলাম কবে আমাকে ঘরে তুলবে। এই কথা বলেই বন্যা সাইডে চলে গেল। সিফাত বাড়িতে আসার পর থেকে অনেক চিন্তিত। কোথাও সে মন বসাতে পারছে না। বিকেলের নরম আলোতে নিজের ঘরের জানালার পাশে বসে ফোন স্ক্রল করছিল। বাইরে হালকা বাতাস বইছিল, আর আকাশে সাদা মেঘের ভেলা যেন ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছিল। চারপাশের এমন মনোমুগ্ধকর পরিবেশও সিফাতের মন কোথাও স্থির হচ্ছিল না। তার মনের গভীরে একটা অস্বস্তি, একটা অদ্ভুত টানাপ্রণে কাজ করছিল। হঠাৎ করে তার ফোনে একটি মেসেজ এলো। নীল আকাশে পরি মেসেজ করেছে, কেমন আছো? কেমন চলছে তোমার দিনগুলো? সিফাত এক মুহূর্ত থমকে গেল। নীল আকাশের পরীর মেসেজ এলেই তার মন অন্যরকম হয়ে যায়। তার অজান্তেই হালকা একটা হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে। সিফাত দ্রুতই রিপ্লাই করলো, ঠিক আছি, কিন্তু একটা অদ্ভুত টানাপোড়েন বোধ করছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার মেসেজ এলো। টানা পড়নে কেন? কিসের জন্য? সিফাত কিছুক্ষণ ভেবে উত্তর দিল, আমি জানি না। সিফাত পুরো ঘটনায় বেশ বিভ্রান্ত হয়ে পড়ল। বন্যা ম্যাডাম আর সেই রহস্যময়ী নীল আকাশে পড়ি তাকে দিনভর চিন্তায় রেখেছিল। নিজের মনের মধ্যে এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে ভার্সিটির ঘটনার কারণে কিছুটা অস্বস্তি,
অন্যদিকে এই কবিতার সরলতা ও মুগ্ধতা তাকে নতুন করে ভাবাচ্ছিল। সে ভাবতে লাগলো, নীল আকাশের পরী কি সত্যি আমাকে চেনে? সে কে হতে পারে? কেনই বা এমন রহস্যময় মেসেজ পাঠালো? কিছুক্ষণ ফেসবুক ঘাটার পর সিফাত একটা সিদ্ধান্তে পৌঁছালো। হয়তো সমী এর সব উত্তর দিবে। তবে তার মনে কৌতূহল ছিল এবং সিফাত জানতো যে সে এত সহজে এটা নিয়ে শান্ত থাকতে পারবে না। কিন্তু আপাতত সে তার বইপত্র নিয়ে বসলো। পড়াশোনার চাপ এড়ানোর উপায় তার জানা ছিল না, কিন্তু মনোযোগ ধরে রাখাটা আজকের মতো কঠিন কাজ। সিফাত বইয়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু মনটা যেন উড়ে যাচ্ছে দূরে কোথাও। নীল আকাশের পরীকে নিয়ে তার চিন্তাগুলো ক্রমশ জটিল হয়ে উঠছিল। কেনই বা তাকে এভাবে বার্তা পাঠাচ্ছে? আর বোনা, ওর আচরণও কিছুটা অদ্ভুত লাগছিল। একদিকে যেন মজা করছে, আবার অন্যদিকে যেন তার কথার ভেতরে লুকানো কিছু আছে। সন্ধ্যা নেমে আসতে শুরু করলো। বাইরের পাখিরা বাসায় ফিরছে আর বাতাসে হালকা শীতলতা এসেছে। সিফাত বারবার ফোনের দিকে তাকাচ্ছে, যেন কিছু একটা অপেক্ষা করছে। সিফাতের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, নীল আকাশে পরীকে সে কি সত্যিই তাকে চিনে, অথবা এটি কোনো গেম? নীল আকাশের পরীর আচরণও কিছুটা অদ্ভুত লাগছিল। কখনো যেন মজা করছে, আবার কখনো গভীর মনে কিছু ভাবছে। এক সন্ধ্যায় সিফাত ক্যাম্পাসের গাছতলায় বসেছিল। তার পাশে সাদা মেঘের ভেলা আকাশ ভাসছিল। হঠাৎ তার ফোনে মেসেজ এলো, নীল আকাশের পরী। তুমি কি জানো, কখনো কখনো আমাদের পরিচয় প্রকাশ না করাই সেরা। সিফাতের মনে কৌতূহল বাড়তে লাগলো। সে রিপ্লাই করলো, কেন? কেন পরিচয় গোপন রাখতে হবে? মেসেজ আসতে দেরি হলো না। কারণ মাঝে মাঝে মানুষকে তাদের অনুভূতিতে ডুবতে দিতে হয়। পরিচয় জানা সবসময় জরুরি নয়। এই উত্তরটি সিফাতের আরো চিন্তায় ফেলে দিল। সে ভাবতে লাগলো, তাহলে কি সে অনুভূতি তাদের পরিচয়ের চেয়ে গুরুত্বপূর্ণ? সে কি সত্যিই নিজেকে নীল আকাশের পরী এর সঙ্গে যুক্ত মনে করছে? পরদিন ক্লাসের মাঝে সিফাত নীল আকাশের পরীকে মনে করতে লাগলো। সে জানতো সে এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে রয়েছে। এই রহস্যময়ী তরুণীর কথা ভাবতে ভাবতে তার মন অস্থির হয়ে উঠছিল। সন্ধ্যা নেমে আসলো। সিফাত নীল আকাশের পরীর কথা ভাবতে ভাবতে হাঁটছিল। ঠিক তখনই আকাশ মেঘে ঢেকে গেল আর ঝুমঝুম বৃষ্টি নামতে শুরু করলো। সিফাত হঠাৎ থমকে দাঁড়িয়ে রাস্তার ধারে একটু আশ্রয় নিল। বৃষ্টি তার চুল আর শরীর ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু তার মনের মধ্যে চলছিল অন্যরকম ভাবনা। এমন সময় সামনে দিয়ে বোনের গাড়ি আসছিল। বোনা দূর থেকে সিফাতকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে নামলো। এই সিফাত, এখানে কেন দাঁড়িয়ে আছো বৃষ্টিতে? কিছু না, বৃষ্টি উপভোগ করছি। বন্যা তখন গাড়ির দরজা খুলে বলল, আরে বৃষ্টিতে ভিজছো কেন? চলো গাড়িতে ওঠো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। কিন্তু সিফাত মাথা নাড়িয়ে মৃদু হেসে বলল, না আমি ঠিক আছি, আপনি যান ম্যাম। বন্যা সিফাতের এই জেদ দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর সে ধীরে ধীরে সিফাতের কাছে এসে তার শার্টের কলার ধরে টেনে নিয়ে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। তুমি তো একদমই কথা শোনো না, চলো গাড়িতে। কিন্তু সিফাত তবুও দাঁড়িয়ে থাকলো। হালকা হেসে বলল, না ম্যাম, আমি একা যেতে পারবো। তখন দুজনই পুরোপুরি বৃষ্টিতে ভিজে গেল। বন্যা হঠাৎ সিফাতের দিকে একটু ঝুঁকে নেশে ধরা চোখে বলল, এই ছেলে, তুমি কি জানো বৃষ্টিতে ভিজলে তোমাকে কত কিউট লাগে? সিফাত হঠাৎ লজ্জায় পড়ে গেল। তার মুখের দিকে তাকিয়ে বন্যা মিষ্টি করে হাসলো। সিফাত কিছু বলার আগেই বন্যা তাকে হালকা ধাক্কা দিয়ে গাড়ি থেকে টেনে নিয়ে গেল। বন্যার এমন আচরণে সিফাত অনেক অবাক হলো। সে কিছু বুঝে ওঠার আগেই বন্যা গাড়িতে উঠে সিফাতের উপর পড়ল আর নেশালো চোখে তাকিয়ে থাকলো সিফাতের দিকে। একসময় ঘোরালো কণ্ঠে বলল, এই ছেলে, তুমি কি আমাকে বাঁচতে দিবা না? সিফাত কিছুটা বিভ্রান্তের মধ্যে পড়ে গেল। বনে একটা দুষ্টু হাসি দিয়ে গাড়ি ড্রাইভিং করতে লাগলো। চারপাশে অন্ধকার আর প্রবল বৃষ্টি, কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। হঠাৎ একটা ঝাঁকুনি অনুভব হলো আর বন্যা দেখলো গাড়ির চলাচল বন্ধ হয়ে গেছে। এ কি হলো? বন্যা দ্রুত গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে এলো। সিফাতও গাড়ি থেকে নামলো। গাড়ির চারপাশে ঘুরে দেখে বন্যা বুঝলো একটা টায়ার পাংচার হয়ে গেছে। বন্যা হতাশ মুখে সিফাতের দিকে তাকিয়ে বলল,
টায়ার পাংচার হয়েছে। বন্যা একটু চারপাশে তাকিয়ে বলল, আর একটা বড় সমস্যা আছে সিফাত, আমরা ভুল রাস্তায় চলে এসেছি। ভুল রাস্তা কিভাবে সম্ভব? আমরা ঠিক যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা তো অন্যদিকে, এখানে কোথাও দিক নির্দেশনা ছিল না। এটা শুনে সিফাতের মুখে দুশ্চিন্তার ছাপ পড়ল। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে তারা এখন বড় সমস্যায় পড়েছে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, আর অন্ধকার চারপাশে ঘনিয়ে আসছে। এখন কি করব? আমি জানি না সিফাত, আমরা কোথায় আছি সেটাই ঠিকমতো বুঝতে পারছি না। সিফাত এবং বন্যা অনেক টেনশনে পড়ে গেল। গাড়ি ঠিক করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। চারপাশে কোনো বাড়িঘর বা আশ্রয়ের কোনো চিহ্ন নেই। চারপাশে অন্ধকার এবং বৃষ্টির মধ্যে সিফাত ও বন্যা উদ্বিগ্নভাবে দাঁড়িয়েছিল। কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ বন্যার চোখে পড়ল দূরে একটা ছোট্ট আলোর মতো কিছু। সে সিফাতকে ইশারা করে বলল, দেখো, দূরে একটা বাড়ি মনে হচ্ছে, আমরা ওখানে গিয়ে আশ্রয় নিতে পারি। সিফাতও ওইদিকে তাকিয়ে বলল, চলেন চেষ্টা করে দেখি। এখানে আর বসে থাকা ঠিক হবে না। তারা বৃষ্টির মধ্যে হেঁটে সেই ছোট্ট বাড়িটার দিকে এগিয়ে গেল। বাড়িটার সামনে এসে তারা দরজায় ঠকঠকালো। কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে এলেন এক বুড়ি। তার মুখে রহস্যময় হাসি ছিল এবং তার চোখে কিছু অদ্ভুত উজ্জ্বলতা। বৃদ্ধা তাদেরকে দেখে বললেন, তোমরা তো একদম ভিজে গেছো, এসো ভেতর এসো। বনা ও সিফাত তৎক্ষণাৎ ভিতরে ঢুকলেন। বুড়িমা তাদের হাতে কিছু গরম কাপড় দিয়ে পরলেন। যাও বাচ্চা, কাপড় চেঞ্জ করে আসো, নয়তো ঠান্ডা লেগে যাবে তো। বন্যা ও সিফাত কাপড়গুলো হাতে নিয়ে চলে গেল কাপড় চেঞ্জ করতে। ড্রেস চেঞ্জ করে বন্যা ও সিফাত কৃতজ্ঞতার সাথে ভেতরে ঢুকলো। ঘরে ঢোকার পর তারা দেখতে পেল ঘরের ভেতরে আরও কিছু লোক বসে আছে। সবার চেহারা অদ্ভুত মনে হলো তাদের কাছে। কিছুক্ষণ কথা বলার পর হঠাৎই সবাই মিলে সিফাত ও বন্যার দিকে অদ্ভুতভাবে তাকাতে শুরু করলো, যেটা বন্যা ও সিফাত দুজনের কাছেই অদ্ভুত লাগলো। একজন বৃদ্ধ লোক বলল, তোমরা এত সুন্দর জুটি, এখানে এসে তোমাদের বিয়ে না দিয়ে কিভাবে ছাড়ি? সিফাত অবাক হয়ে বলল, কি বলছেন? আমরা এখানে শুধুই আশ্রয় নিতে এসেছি। কিন্তু লোকগুলো তখন জোরাজুরি শুরু করলো এবং শেষমেশ সিফাতকে বুঝিয়ে সুজিয়ে জোর করে বিয়ের অনুষ্ঠানে বসিয়ে দিল। বন্যা চুপচাপ ছিল, তবে তার মুখে সামান্য স্বস্তির ছাপ দেখা গেল। সে মনে মনে হয়তো মেনে নিয়েছিল, কিন্তু সিফাত একদমই রাজি না। তখন তাদের মধ্যে থেকে একজন সিফাতের মাথায় বন্দুক রেখে বিয়েতে বাধ্য করলো। অতঃপর বিয়ে হলো সিফাত ও বন্যার। তারপর তাদেরকে একটা রুমে ঢুকিয়ে দিল সবাই। বন্যা হয়তো তাদের বিয়ের হতে অনেক খুশি, তবে এভাবে চায়নি। বিয়েটা অন্যরকম ভাবে হতে চেয়েছিল। অপরদিকে সিফাত ভাবছে এটা হয়তো বন্যার নতুন একটা গেম ছিল। সিফাতের মনে বন্যার জন্য একরাশ ঘৃণা ছাড়া আর কিছুই নাই। সিফাত রুমের দরজা আটকে দিয়ে বন্যাকে ঘৃণার দৃষ্টিতে বন্যাকে বলল, ছি 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 ম্যাম, আপনার থেকে এটা কখনো আশা করিনি। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। কি বুঝবো আর? সেই শুরু থেকে আপনি আমার পেছনে পড়ে আছেন, তারপরে আজকে একটা ষড়যন্ত্র করে আমাকে এভাবে এখানে নিয়ে চলে আসলেন। এতদিন জানতাম শিক্ষকরা তাদের কাজ শুধু ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার বিষয়ে দক্ষ করে তোলে, কিন্তু আজ দেখছি তারা চরম আকারের নাটক করতে পারে। আপনার জন্য পুরো শিক্ষা জাতিকে মানুষ ঘৃণা করবে। কি অন্যায় ছিল আমার, আপনি আমাকে এভাবে ব্যবহার করলেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, 6 মাসের মধ্যেও তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবে। আর আমাকে মাফ করে দিও, আমি কখনো চাইনি এমন একটা রাত আমাদের জীবনে আসুক। বন্ধ করুন আপনার এই নাটক। আর আপনি কি ভাবছেন আমি আপনার সাথে সংসার করব? অবশ্যই আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। এই কথা বলে সিফাত একটা বালিশ নিয়ে ফ্লোরে চলে গেল। বন্যাটাকে বলল, আমি ফ্লোরে ঘুমাচ্ছি, তুমি উপরে ঘুমাও। থাক, আর কোনো নতুন নাটক শুরু করতে হবে না, আমি এখানেই ঠিক আছি। ফ্লোরে শুয়ে ফোনটা অন করলো সিফাত। দেখলো তার মায়ের অনেকগুলো কল আসছে। ফোনটা ব্যাক করলো সে। কয়েকবার বেজে ফোনটা রিসিভ হলো। ওপাশ থেকে ইতস্তত কণ্ঠে, কোথায় বাবা তুই? আম্মু, আমি একটা বন্ধুদের বাসায় আসছি, কালকে সকালেই বাড়িতে চলে যাব। বৃষ্টির জন্য
ওরা যাইতে দেয় নাই। কিন্তু আমাকে তো একটা ফোন দিয়ে বলবি। আম্মু, ফোনটা বন্ধ হয়ে গেছিল, এই মাত্র অন করলাম। তুমি টেনশন করো না তো, কালকে সকাল হলে আমি বাড়িতে চলে যাব। এখন ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাবো। ওকে বাবা, ঠিক আছে। ফোনটা কেটে সিফাত একটা দীর্ঘশ্বাস পেল। জীবনের প্রথম সে তার আম্মুকে মিথ্যা কথা বলেছে। নিজের মনের ভিতরে একটু অনুশোচনা হতে লাগলো। তারপরও কিছু করার নেই, কারণ সত্যটা জানালে তার মা নিশ্চয়ই অনেক বেশি কষ্ট পাবেন ও হার্ট হবেন। সিফাতের মনটা একদম ভালো নেই। ফেসবুকে গেল সিফাত। ফেসবুকে একভাবে নোটিফিকেশন চেক করতে লাগলো, কিন্তু না, আজকে তার ফোনে কোনো নোটিফিকেশন আসে নাই। একরাশ হতাশা নিয়ে ফোনটা রেখে দিল পাশে। একটু পরে ফোনে টুংটুং করে 2টা নোটিফিকেশন আসলো। ফোনটা আবার হাতে নিতে দেখলো জিপি অফিস থেকে মেসেজ করেছে। একরাশ বিরক্তি ও রাগ নিয়ে ফোনটা পাশে রাখলো। সিফাত আর ঘুমের রাজ্যে ডুব দিল। বন্যা শুয়ে শুয়ে সিফাতের কথা মনে করতে থাকে। সিফাতের রাগ আর ক্ষোভ তার মনে সৃষ্টি করে জ্বলন্ত আগুনের মতো। কিভাবে সিফাত আমাকে এত ঘৃণা চোখে দেখে, সেভাবে সিফাতের প্রতি তার ভালোবাসা একদিকে, অন্যদিকে সিফাতের এই ক্ষোভের প্রতিক্রিয়া যেন তাকে ছুরির আঘাত করছে। আমি জানি আমি কিছু করতে পারিনি। বন্যা নিজের কাছে মনের দোলা অনুভব করে। আমি তো শুধুই আশ্রয় নিতে এসেছিলাম, অথচ এই পরিস্থিতি। কিন্তু সিফাত কেন আমাকে এভাবে অবিশ্বাস করছে? এই চিন্তায় তার বুকের ভিতর অস্থিরতা শুরু হয়। সিফাতের মুখে ক্ষোভের ভাষা শুনে তার মনে হতাশা জমে ওঠে। সে কি জানে আমি তাকে কতটা ভালোবাসি? আমি কখনো চাইনি আমাদের সম্পর্ক এই পথে আসুক, কিন্তু সে কি জানে আমি কোনো ষড়যন্ত্রের অংশ নই? সিফাতের কাছে পৌঁছানোর জন্য যে অন্তরের গভীরতা প্রয়োজন, তাকে সিফাত উপলব্ধি করে। এভাবে চিন্তায় ডুবে থাকা অবস্থায় সে জানে সিফাতের মনে তার প্রতি যে বিরক্তি রয়েছে তা কখনো ভুলবে না। আমার জন্য তো সিফাতের মনে কেবল ঘৃণা। তার রাগের আগুনে আমি পুড়তে চাই না। আমি তাকে কখনো বিরক্ত করব না। হয়তো এটাই আমাদের ভালোর জন্য হবে। বন্যা মনে মনে প্রতিজ্ঞা করে, আমি আর কখনো সিফাতের সামনে যাব না। তার ক্ষোভের আগুন থেকে নিজেকে রক্ষা করতে চাই। এসব ভাবনার মধ্যেই ডুবেছিল বন্যা। হঠাৎ দেখলো সিফাত জ্বরে কাতরাচ্ছে। একটা কম্বল নিয়ে সিফাতের পাশে গেল, কম্বলটা গায়ে জড়িয়ে দিল। তারপর সিফাতের কামনি কমে না। বন্যা ভীষণ চিন্তায় পড়ে গেল। সে কোনো উপায় খুঁজে না পেয়ে সবাইকে ডাক দিল। সবাই এসে যখন দেখলো সিফাত নিচে শুয়ে আছে, তখন অনেকটা অবাক হয়ে গেল। আর বন্যা কোন চোখে তার দিকে তাকিয়ে পড়ল। প্লিজ আমাদের একটু সাহায্য করুন, সিফাতের ভীষণ জ্বর আসছে। বন্যার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। বুড়িমা সিফাতের কপালে হাত দিয়ে দেখলো সত্যি জ্বরে কাপ পুড়ে যাচ্ছে সিফাতে। তখন বন্যার দিকে অবাক দৃষ্টিতে বুড়িমা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, ছেলেটা নিচে শুয়ে আছে কেন? বন্যা নিজেকে সামলাতে না পেরে কান্না করে দিল আর সবকিছু তাদেরকে খুলে বলল। এটা শুনে সবাই অনেক অবাক হয়ে গেল। বন্যা ভার্সিটির প্রথম দিন থেকে শুরু করে সবকিছু জানালো তাদের। তখন দুজন বৃদ্ধ সিফাতকে বিছানায় তুলে দিল আর সারা রাত ধরে বুড়িমা ও বন্যা সিফাতকে সেবা করলো। বন্যা তাহাজ্জুদে বসে সিফাতের জন্য কান্না করতে করতে আল্লাহর কাছে সিফাতের সুস্থতা কামনা করলো। এসব কিছু দেখে বাকিরা কান্না করে দিল আর ভাবতে লাগলো এমন মেয়েও দুনিয়ায় আছে। এভাবেই ওই রাতটা কেটে গেল। ফজরের আজান শুনে বন্যা অজু করে এসে আবারও নামাজে দাঁড়ালো আর নামাজ আদায় করলো। মোনাজাতে বসে কান্না করতে করতে সিফাতের মঙ্গল কামনা করলো ও সুস্থতা কামনা করলো। সবাই অনেক অবাক হয়ে রইল আর ভাবতে লাগলো মেয়েটা এই ছেলেটাকে কত ভালোবাসে। তা এই রাতেই বুঝতে পারলাম সামান্য জোরে মেয়েটার কত পাগলামি। ইস, ছেলেটা যদি এসব দেখতো তাহলে নিশ্চয়ই মেয়েটাকে একটু বোঝার চেষ্টা করতো। বন্যা নামাজ শেষ করে সবাইকে অনেক বুঝিয়ে সেখান থেকে বিদায় নিল আর আসার সময় বলল এসব কথা যেন সিফাতকে না জানায়। এদিকে সিফাত ঘুম থেকে উঠে দেখলো বন্যা রুমে নেই। সিফাত একটা স্বস্তির নিঃশ্বাস পেল। ফ্রেশ হয়ে এসে বুড়িমার রুমে যেতেই দেখলো বুড়িমা তার জন্য খাবার সাজিয়ে রাখছে। বুড়িমা সিফাতকে দেখা মাত্রই বলল, ভিতরে আসো বাবা। সিফাত ভেতরে প্রবেশ করতেই বুড়িমা খাবারটা তার হাতে দিল আর বলল এটা খেয়ে নাও। সিফাত সেখান থেকে কিছু খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য উঠল, কিন্তু কোথাও বন্যাকে দেখতে পেল না।
এজন্য সে বুড়িমার কাছে জিজ্ঞাসা করলো। বুড়িমা বলল। খুব সকালে সে চলে গেছে। সিফাত কারণ জানতে চাইলে তারা কেউ বলতে চাইল না, তবে সবার মন বিষণ্ণতায় ছেয়েছিল। সিফাত একটু অবাক হলো, আবার জিজ্ঞাসা করলো। তখন একটা বৃদ্ধ আর নিজেকে ঠিক রাখতে পারলো না, সবকিছু সিফাতকে জানালো। কালকে রাতে ও অসুস্থ হওয়ার পরে মেয়েটা কত পাগলামি করেছে সেসব কথাও জানালো সিফাতকে। সিফাতের এসব কথা যেন কিছুই আসে যায় না। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখান থেকে উঠলো। সত্যি মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, তাকে ডিভোর্স দিও না, আর তোমাদেরকে অনেক মানিয়েছে। আচ্ছা বুড়িমা, আমি আজকে উঠি। কথা বলে সিফাত সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। উদ্দেশ্য বাড়িতে যাবে। সিফাত বাড়িতে এসে সামান্য চিন্তিত মনে ভাবতে থাকে। তার মায়ের কণ্ঠে প্রশ্ন শুনে সে একটু ভেঙে পড়ে। কি ব্যাপার সিফাত, কালকে কোথায় ছিলে? কোনো বন্ধুর বাড়ি ছিলে? হ্যাঁ, একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তুমি কি কোনো চিন্তায় আছো? কোনো সমস্যা হয়েছে কি? সিফাতের মনে আসে বোনের সাথে ঘটনার কথা। সে মনে মনে ভাবে, আমি মাকে বলে কি হবে? এসব কথা বলে আবার চিন্তা বাড়বে। আমি তো এত কিছু সামলাতে পারছি না। না আম্মু, কিছু হয়নি, আমি শুধু একটু ক্লান্ত। তবে সিফাতের মায়ের চোখে উদ্বেগ স্পষ্ট। ঠিক আছে, তবে বেশি চিন্তা করো না। আমি জানি তুমি কিছু লুকিয়ে রাখছো, আমাদের সাথে শেয়ার করলেও ভালো হয়। সিফাত কেবল মাথা নাড়ে। না আম্মু, সত্যি কিছু নেই, আমি ঠিক আছি। মায়ের কথায় সিফাতের মনে একটা অস্বস্তি বিরাজ করে। সে জানে মায়ের চিন্তা ভাবনা তার জন্য কতটা ভালো, ততটাই তার মধ্যে আড়ালে চলে যাওয়া অনুভূতি বেড়ে যায়। সে কোনোভাবে মাকে মিথ্যা বলতে চায় না, কিন্তু পরিস্থিতি এত জটিল যে সঠিক শব্দ খুঁজে পেতে কষ্ট হচ্ছে। তুমি যদি কিছু অনুভব করো আমাকে জানাতে পারো। ঠিক আছে আম্মু, আমি তোমার কথা মনে রাখবো। অন্যদিকে বোনা বাসায় ফিরে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সিফাতের প্রতি তার মনের যন্ত্রণা এবং ক্ষোভ ভিতরে ভিতরে তাকে কুড়ে খাচ্ছিল। বিছানায় বসে নিজের মোবাইলটা হাতে নেয়, কিন্তু কিছুতেই মন বসাতে পারছে না। সিফাতের কথাগুলো, তার রাগ আর ঘৃণার চাহনি বারবার মনে ফিরে আসছে। বন্যা ভাবে, সিফাতের কাছে থাকার চেষ্টা করেও কিছুই বদলায়নি। সে তো আমার ভালোবাসার কোনো মূল্যই দেয়নি। এভাবে নিজের জীবন আর নষ্ট করা যাবে না। তার মন কঠিন একটা সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়ে। আমি এখান থেকে চলে যাব, খুব দ্রুতই চলে যাব। বিদেশে গিয়ে একটা নতুন জীবন শুরু করব। এই স্মৃতিগুলো আর আমাকে তাড়া করবে না। বিদেশে যাওয়ার সিদ্ধান্তটা অনেকদিন ধরেই মাথায় ছিল, কিন্তু সিফাতের জন্য সেটা বারবার পিছিয়ে দিচ্ছিল। এবার সে চূড়ান্তভাবে ভাবলো আর অপেক্ষা করা যাবে না। নিজের ভবিষ্যতের দিকে তাকানোই শ্রেয়। বোনা ধীরে ধীরে তার জিনিসপত্র গোছানো শুরু করে। পাসপোর্টটা টেবিলে রেখে বিমানের টিকিটের কথা ভাবতে শুরু করে। নিজের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে, যেন এই নতুন সিদ্ধান্তটা তাকে মুক্তি দিচ্ছে। বিদেশে গেলে অন্তত এসব যন্ত্রণা থেকে মুক্তি পাবো। নতুন এক পৃথিবী, নতুন এক জীবন, সেখানে আর কেউ আমাকে কষ্ট দিতে পারবে না। তবে তার মন থেকে সিফাতের স্মৃতি পুরোপুরি মুছে ফেলা সহজ হবে না, এটা পূর্ণা জানে। তবু সে নিজেকে সামলাতে চেষ্টা করে। তখনই বোনেরা রুমে প্রবেশ করলো। কি হয়েছে মামুনি, কোথাও যাবে নাকি? হ্যাঁ আব্বু, আমাকে একটু ইমার্জেন্সি লন্ডন যেতে হবে। কেন, কোনো সমস্যা হয়েছে? বোনা কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল। আসলে আব্বু, আমার একটা বান্ধবীর আম্মু অনেক অসুস্থ, এজন্য আমাকে ইমার্জেন্সি একটু যেতে হবে। প্লিজ আব্বু, না করো না, আর একটু পড়াশোনার বিষয়ে কাজও আছে। বোনের আপু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু মেয়ের কথাই বাধা দিতে চাইছিলেন না তিনি। বোনা সাধারণত এমন কিছু বলে না, যদি না খুব জরুরি হয়। ঠিক আছে মামুনি, তুমি যদি মনে করো যেতে হবে তাহলে যাও, তবে একা একা যেও না। ভিসার কাজগুলো কি ঠিক আছে? বোনা একটু দ্বিধায় পড়ে যায়, কেননা সে নিজের ভিতরের কারণগুলো আড়াল করেছে, কিন্তু নিজেকে সামলে নিয়ে মৃদু হাসিতেই পড়ল। হ্যাঁ আব্বু, সব ঠিক আছে, তুমি দোয়া করো যেন সব ভালোভাবেই হয়। বোনের আপু মেয়ের মাথায় হাত রেখে স্নেহের সাথে বলেন, আল্লাহ তোমার মঙ্গল করুন মামুনি, যা কিছু করো ভেবে চিন্তে করো, আমি তোমার পাশে আছি।
বন্যা মাথা নিচু করে দাঁড়ালো। মনে মনেই অনুভব করলো কিভাবে নিজের আপুকে মিথ্যা বলছে, কিন্তু তার মন এক ধরনের অস্থিরতার মধ্যে আছে। সে জানে সিফাতের স্মৃতি তাকে তাড়া করবে, কিন্তু এই মুহূর্তে তার নিজের জন্য একটা নতুন জীবন শুরু করা দরকার। আপুর কাছ থেকে বিদায় নিয়ে বন্যা ভেতরে ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করলো, যদিও তার মন একান্তভাবে ভারী ছিল সিফাতের প্রতি তার না বলা কথাগুলোর জন্য। কিন্তু সে কোনোভাবেই এই স্মৃতি থেকে মুক্ত হতে পারবে না। বন্যা জানে যে সিফাতের জন্য তার মনে যা অনুভব করেছে তার চিরদিন তার ভেতরে গভীর ক্ষত হিসেবে থাকবে। তবু বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেওয়া তার জন্য একমাত্র পথ। তার হৃদয়ে আশা, নতুন জায়গায় গিয়ে হয়তো সে তার জীবন আবার গুছিয়ে নিতে পারবে। সিফাতের প্রতি ভালোবাসা বন্যার মনে যেমন গভীর, তেমনি তার রাগ আর হতাশা তাকে নতুন করে চিন্তা করতে বাধ্য করেছে। সে জানে নিজের জন্যই তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বন্যা মনে মনে ভাবল, হয়তো একদিন সবকিছু বদলে যাবে। অন্যদিকে সিফাত তার নীল আকাশের পরীকে নিয়ে ভাবতেছে। সে যেন এই কয়দিনে একদম দিশাহারা হয়ে গেছে। কতবার যে নীল আকাশের পরিণামের আইডিতে ইনবক্স চেক করেছে, কিন্তু কোথাও তার চিহ্ন নেই। দিনে হাজার হাজার বার ইনবক্স চেক করা আর মেসেজ করা, এভাবে কেটে গেল অনেক দিন। এখন আর সিফাত আগের মতো নেই, সবসময় মনমরা হয়ে যেখানে সেখানে বসে থাকে। সিফাতের আম্মু এসব দেখে জিজ্ঞেস করলো, কি রে, কোনো সমস্যা হয়েছে নাকি? এই কয়েকদিন ধরে দেখছি মন খারাপ তোর। না আম্মু, তেমন কিছু হয়নি। আমার পেটে তুই হয়েছিস নাকি আমি তোর পেটে হয়েছি? আমাকে শিখাতে আসিস না। সিফাত আর কিছু বলার সাহস পেল না। সিফাতের আম্মু সিফাতকে সাহস দিয়ে বলল, বাবা ভয় পাস না, আমি আছি তো, আমাকে সবকিছু খুলে বল। সিফাতের আম্মুকে নীল আকাশের পরিষদে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। সিফাতের আম্মু বলল, দেখ, কেউ দুষ্টুমি করতো, এখন আর ভালো লাগছে না, তাই আর দুষ্টুমি করছে না। না আম্মু, ও আমার সাথে দুষ্টামি করতে যাবে কেন? আমার মনে হয় ওর কোনো সমস্যা হয়েছে। ওর কোনো সমস্যা হয়নি। দেখ বাবা, তুই এমনিতেই অনেক সহজ সরল, হয়তো এইটা সুযোগ নিয়েছে, আর আমার মনে হয় ওইটা তোর কোনো বন্ধু হবে। না আম্মু, ওর বায়োডাটা দেখেছি, ওইটা একটা মেয়ে। তাহলে হয়তো তোর সাথে দুষ্টুমি করেছে, ভুলে যাও সব। আচ্ছা আম্মু। এভাবে সিফাতের জীবন কাটতে লাগলো। এখন আর ভার্সিটিতেও বন্যা নেই, তাকে আর কেউ অযথায় বিরক্ত করে না। তবে আগের কথা মনে হলে অটোমেটিক মুচকি হাসে সিফাত। আর নীল আকাশে পড়ি আসলে এটা কে, তার মনে অদ্ভুতভাবে জানার ইচ্ছা জাগে। মনে এক কোণে তার জন্য সুপ্ত ভালোবাসা জমিয়েছে সিফাত। প্রতিদিন সিফাত নীল আকাশের পরি নামের আইডিটা চেক করে, তাকে নিয়ে ভাবতে থাকে আসলেই কি তার সাথে মজা করেছে, নাকি সেও সিফাতের মতো তার মনে ভালোবাসার ঘর বুনেছে। একদিন হঠাৎ সিফাত দেখলো নীল আকাশে পরি অনলাইনে আসছে। সিফাত তড়িঘড়ি করে মেসেজ করলো, কেমন আছো তুমি? কোথায় ছিলে এতদিন? ভালো। কোথায় ছিলে? তোমার কি কোনো বিপদ হয়েছে? না, আমার কোনো বিপদ হয়নি। তুমি জানো তোমাকে আমি কত মেসেজ করেছি? না, আমি জানতেও চাই না, আর তুমি আমাকে কখনো মেসেজ করবে না। কিন্তু কেন? তোমার কি কোনো বিপদ হয়েছে? না, আমি কতবার বলবো আমার বিপদ হয়নি? আমাকে বলো তাহলে কি হয়েছে। আমি তোমাকে এত কিছু বলতে বাধ্য নই। তুমি জানো এতদিন তুমি অনলাইনে আসোনি, আমি তোমার জন্য কত কষ্ট পেয়েছি। প্রতিদিন তোমাকে নিয়ে ভেবেছি, চিন্তা করেছি। তুমি আমার মাথা থেকে কখনোই বের হওনি। আমি তোমার জন্য কতটা ব্যথা সয়েছি। সিফাত, এইসব ছেলে মানুষই কথা বলে লাভ নেই। তুমি যা ভাবছো আমি সেভাবে কিছুই অনুভব করিনি। তুমি কি একবারও ভাবনি? তাহলে এতদিন কেন আমাকে দূরে সরিয়ে রাখলে? তোমার কি আমার জন্য একটু অনুভূতি নেই? অনুভূতি? আমি তোমার সাথে এতদিন শুধু মজা করেছিলাম সিফাত। তোমার সাথে দুষ্টুমি করাই আমার উদ্দেশ্য ছিল। তুমি এতটা সিরিয়াস কেন হয়ে গেলে? দুষ্টামি? আমার জীবনের এত বড় একটা অংশ তুমি শুধুই মজার জন্য নিয়েছিলে?
তাহলে আমার জীবনে এসেছিলে কেন? তোমার সাথে শুধু সময় কাটানোর জন্য আর মজা করার জন্য এসেছিলাম। সত্যি বলতে তোমার মতো ছেলেদের সাথে এমন মজা করাই যায়, কিন্তু সিরিয়াস কিছু না। তুমি এমনভাবে আমার সাথে খেললে। আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছি। তোমার জন্য রাতগুলো কেটেছে চিন্তায়। আর তুমি সেটা দুষ্টামি ভেবেছ। তুমি যখন অনলাইনে আসতে না, মনে মনে তোমার খোঁজ নিতাম। তুমি ভালো আছো কিনা সে চিন্তায় পাগল হয়ে যেতাম। অথচ তুমি সব কিছুই দুষ্টামি, আমার সাথে দুষ্টামি করেছো। হ্যাঁ সিফাত, তোমার মতো ছেলেদের নিয়ে মজা করতেই ভালো লাগে। তুমি এতটা সিরিয়াস হওয়ার কোনো দরকার ছিল না। তাহলে আমি সব ভুল বুঝেছিলাম। আমার জীবনে তুমি শুধুই দুষ্টামি ছিলে। সিফাত বিছানার এক কোণে বসে চোখের পানি মুছতেছে আর ভাবতেছে তার মায়ের কথাই তাহলে সত্য হলো। তার সাথে শুধুমাত্র মজা করলো সে। সিফাত ফোনটা বন্ধ করে পাশে রাখলো, ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম আসছে না সিফাতের। নীল আকাশের পরীর অপমানের পর সিফাত মনের গভীরে ডুবে যায়। তার পুরনো স্মৃতি মনে পড়ে। সে বোনের কথা মনে করে, যাকে সে সবসময় অপমান করেছিল, যাকে সে একসময় ভুল বুঝেছিল আর নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। বন্যা, বন্যা, আমি তোমাকে কতটা অবহেলা করেছি, কতটা অপমান করেছি, অথচ তুমি সব সময় আমার পাশে ছিলে, আমাকে ভালোবেসেছো। আমি তোমার সেই ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। সিফাতের চোখের সামনে বন্যার হাসি মুখ ভেসে ওঠে। বন্যা সেই নির্ভেজাল ভালোবাসা যা সে একসময় বুঝতে পারেনি। বন্যা ছিল সিফাতের জীবনের সবচেয়ে বড় আশ্রয়, কিন্তু সে আশ্রয়কে মূল্যায়ন না করে তাকে কষ্ট দিয়েছিল। বন্যা কখনো আমাকে এভাবে অপমান করেনি, বরং আমাকে সব সময় ভালোবাসতো। তার চোখে কখনো দুষ্টামির ছাপ দেখিনি। তার চোখ দুইটা বলেছিল ভালোবাসা, যেটা শুধু আমার জন্যই বিরাজ করত। অথচ আমি তাকে কতবার কষ্ট দিয়েছি। আর আজ নীল আকাশের পরী আমার সাথে সেই একই কাজ করছে, যেটা আমি বন্যার সাথে করেছিলাম। সিফাতের মনে পড়ে সেই সময় যখন সে বন্যাকে ভুল বুঝেছিল। সেদিন বন্যার কোনো দোষ ছিল না। কোনো কিছু যাচাই না করে সে বন্যার উপরে সব চক্রান্তের দায়ভার চাপিয়ে দিয়েছিল। অথচ বন্যা কখনো অভিযোগ করেনি, বরং সবসময় তার ভালোবাসা দিয়েই সিফাতকে আগলে রেখেছিল। বন্যা, তোমাকে কষ্ট দিয়ে আমি কত বড় ভুল করেছি আজ আমি বুঝতে পারছি। যখন নীল আকাশের পরী আমার সাথে একইভাবে আচরণ করছে, সিফাতের মনে হয় তার নিজের করা ভুলগুলো যেন ফিরে আসছে তার জীবনে। বন্যাকে যে অপমান সে একসময় করেছিল, আজ সে নিজে সেই অপমানের শিকার। সিফাতের দিনগুলো যেন কোনো অর্থই রাখে না আর। ভার্সিটি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার জীবনটা অনেকটা একঘেয়ে এবং শূন্য মনে হয়। ক্লাসের প্রতি আগ্রহ নেই, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বন্ধ। সব কিছুতেই যেন এক ধরনের অনিশ্চয়তা এবং বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে। এর মধ্যে একটা জিনিস বারবার তার মনে আসে, বন্যা। বন্যা ছিল তার ম্যাম, তবে সে শুধু শিক্ষকই নয়, সিফাতের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। সিফাত কখনো বুঝতে পারেনি কেন বন্যা তার মনে এত গভীর প্রভাব ফেলেছে, তবে এখন তার জীবনটা যেন থমকে গেছে। ভার্সিটি শেষ হওয়ার পর অনেকদিন কেটে গেছে, কিন্তু বন্যার কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি সে। একদিন হঠাৎ সিফাত তার বন্ধু সাজিদ আর রকির সাথে দেখা করে। অনেকদিন পর তাদের সাথে বসে, কিন্তু সিফাতের মন যেন অন্য কোথাও পড়ে থাকে। তার বন্ধুদের সাথে মনের মতো কথা বলার ইচ্ছাও হারিয়ে ফেলেছে সে। এক পর্যায়ে সাজিদ তাকে জিজ্ঞেস করে, কিরে, তুই এমন চুপচাপ কেন? এতদিন পর দেখা হলো আর তোর এই অবস্থা? সিফাত প্রথমে কিছুই বলতে চায় না, কিন্তু মন তো চুপ করে থাকতে পারে না। সিফাত যখন সাজিদ এবং রকির কাছে বন্যার কথা শেয়ার করলো, তখন তারা বেশ অবাক হয়ে গেল। সাজিদ বলল, এত সহজ সরল ছেলেটা কিভাবে একজনের প্রেমে পড়ে গেল? রকি হাসতে হাসতে বলল, আরে ভাই, প্রেম তো কখনো স্বাভাবিক হয় না। তুই যদি এই প্রেমে পড়তি
তবে তো জীবনটা মজার হবে। সিফাত হালকা হাসির চেষ্টা করলো, কিন্তু তার মনে একটা কষ্ট ছিল। আমি জানি এটা সহজ নয়, কিন্তু বন্যা আমার জন্য বিশেষ ছিল। আর হ্যাঁ, শুনেছি বন্যা ম্যাম ভার্সিটির জব ছেড়ে দিয়েছে প্রায় 4-5 মাস আগে। এই কথা শুনে সিফাতের বুকের ভেতরটা হু হু করে উঠল। কেন সে সময় থাকতে বুঝলো না? সে ভাবতে লাগলো। সাজিদ বলল, তুই তো জানিস প্রেমের গল্প সবসময় সহজ হয় না, তবে তুই তাকে ফোন কর, হয়তো সে তোকে বুঝবে। সিফাত চিন্তিত ভঙ্গিতে বলল, কিন্তু ফোন নাম্বার কই পাবো? আমার কাছে ম্যামের একটা ফোন নাম্বার আছে, তুই এই নাম্বার দিয়ে চেষ্টা করতে পারিস। সিফাত তাড়াহুড়ো করে ফোন বের করে বলল, হ্যাঁ, নাম্বারটা দ্রুত দে, আমি এখনই ফোন দিচ্ছি। 0178880। সিফাতের ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটলো। সিফাত খুশিতে আত্মহারা হয়ে ফোন দিল ওই নাম্বারে, কিন্তু নাম্বারটি বন্ধ দেখালো। আবার দুঃখের ছায়া নেমে আসলো সিফাতের মুখে। বন্ধুদের দিকে তাকিয়ে বলল, নাম্বার তো বন্ধ, অন্য কোনো নাম্বার আছে? না, ম্যামের এই নাম্বারটা আমার কাছে আছে, এইটা ছাড়া আর কোনো নাম্বার আমার কাছে নাই। রকি বলল, তুমি কি জানো সিফাত, প্রেম কখনো থামতে জানে না, তাই তুমি তার জন্য অপেক্ষা করো। সিফাতের মনটা একটু উজ্জীবিত হলো। বন্ধুরা তার পাশে দাঁড়িয়ে থাকায় সে বুঝতে পারে তার অনুভূতি একা নয়। সে ভাবতে থাকে, যেভাবেই হোক সে বোনাকে তার অনুভূতি জানাবে। সিফাত বলল দৃঢ়তার সাথে, আমি তাকে মেসেজ করব, আমার ভালোবাসা কখনো মরে না। এভাবে সিফাতের মনে আশার জন্ম নিল। সাজিদ ও রকি সিফাতকে সবসময় সাপোর্ট করলো। সিফাতের ইচ্ছে আরো শক্তিশালী হয়ে উঠেছে। নামতে সিফাতের মনে শুধু বন্যার ছবি ভেসে উঠতে লাগলো। সেখান থেকে তাকে যেভাবে যেন একের পর এক স্মৃতি তাকে ঘিরে ধরলো। বন্যা, যার হাসি ছিল যেন সূর্যের আলো, সিফাতের জীবনে নিয়ে এসেছিল অদ্ভুত এক উষ্ণতা। সে মনে করে যখন বন্যা প্রথম আই লাভ ইউ বলেছিল, প্রথম কিস করেছিল, তখন সে কতটাই না বাচ্চা ছিল। এসবের কিছুই যেন তার ধারণা ছিল না, অথচ আজকে সে সবকিছুই বুঝতে পারছে বা উপলব্ধি করছে। সিফাত বারবার ভাবছে কিভাবে সে তার কাছে পৌঁছাতে পারবে। বন্ধু সাজিদ এবং রকি যখন বলেছিল যে বন্যা ভার্সিটি থেকে জব ছেড়ে দিয়েছে, তখন তার হৃদয় একেবারেই ভেঙে গিয়েছিল। কিন্তু সে নিজেকে থামিয়ে রেখেছে, কারণ তার মনে ছিল যে এই দূরত্বেও তাদের সম্পর্ক সম্ভব। সে এখন বন্যার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তার মনে অন্য কিছু ঘুরছে। সে জানে সিম চেঞ্জ হলে বন্যাকে ফোন দেওয়ার সুযোগ নেই, তবে সে মেসেজ করার চেষ্টা চালাচ্ছে। আমি তোমাকে ভালোবাসি বন্যা, তুমি কি জানো আমি প্রতিনিয়ত তোমার কথা ভাবি। এই কথাগুলো মেসেজে লিখতে গিয়ে সিফাতের হাত কাঁপছিল। সে জানে এই মেসেজগুলো পাঠাতে হলে খুব সাবধানে হতে হবে। সন্ধ্যার অন্ধকারে যখন চারপাশে সবাই ঘুমাচ্ছে, তখন সিফাত একইভাবে বন্যার স্মৃতিতে ডুবে থাকে। বন্যা, তুমি কোথায়? আমার হৃদয়ে তোমার জন্য যে জায়গা আছে তা কখনো পূর্ণ হবে না। তুমি ফিরলে সবকিছু আবার নতুন করে শুরু হবে। বন্যা না ফেরার প্রশ্নটা সিফাতের মনে চেপে বসে। সে জানে তাদের মধ্যে কিছু ছিল, কিন্তু এখন সব যেন শেষ। এই অন্ধকার রাতে সিফাতের হৃদয়ে একটাই চিৎকার, বন্যা, আমি তোমাকে আবার চাই। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। এখন অনেক বড় হয়েছে সিফাত, তবে বন্যার কথা সে এখনো ভুলতে পারেনি। সিফাত ভার্সিটি লাইফ শেষ করে এখন বাবার বিজনেসে জয়েন করেছে। সারাদিন কাজ করে আর রাত হলেই বন্যার কথা মনে করে। বন্যার স্মৃতি ধরে এখনো আঁকড়ে আছে সিফাত। তবে এত বছরে কেউ জানে না সিফাত ও বন্যার বিয়ের কথা। সিফাত নিজেও জানে না বন্যা এখন কেমন আছে, কি করছে বা কোথায় আছে। সিফাত এই 4 বছরে অনেক খোঁজ নিয়েছে, কিন্তু কোথাও বন্যার চিহ্নটুকু পায়নি। সিফাত দিনের বেলায় পরিবারের সাথে হাসি খুশি থাকলেও রাতের আধারে সে যেন নিজেকে আর সামলাতে পায় না। এখনো প্রতিনিয়ত মেসেজ করে বন্যাকে। সিফাত একদিন শপিং মলে গিয়ে একটু বিরক্ত লাগছিল। অনেক দোকান ঘুরে দেখছিল, কিন্তু কিছুতেই মনে শান্তি পাচ্ছিল না। হঠাৎ সামনে একদম কাছেই বন্যা। সাদা টপস আর জিন্সে সে অসাধারণ লাগছিল।
সিফাতের হৃদয় একসাথে দ্রুত ধড়ফড় করতে শুরু করলো। সে ভাবছিল, এটা সত্যি হচ্ছে নাকি? আমি কি সত্যি বন্যাকে দেখছি? তার মনে হচ্ছিল এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। সে সাহস করে এগোতে চাইল, কিন্তু ঠিক তখনই বন্যা পাশের একটি দোকানে ঢুকে গেল। সিফাত কিছুই বুঝে উঠতে পারল না। তার মধ্যে এক ধরনের হতাশা কাজ করতে লাগলো। মনে হচ্ছিল যেন সমস্ত কিছুর মধ্যে বন্যা সরে যাচ্ছে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল তার সব ইচ্ছে, সব আকাঙ্ক্ষা যেন ভেঙে যাচ্ছে। সে গভীর নিঃশ্বাস নিয়ে ভাবতে লাগলো। এটি তো সুযোগ, আমি তাকে কথা বলতে বলবো। কিন্তু যখন সে দোকানের ভিতর এগুতে লাগলো, বন্যা তখনই তার দৃশ্যপট থেকে সম্পূর্ণ হারিয়ে যায়। সিফাত বুঝতে পারছিল না কিভাবে আবার তার সামনে আসবে। হৃদয়ের মধ্যে তীব্র এক আশা আর দুঃখ বয়ে যাচ্ছিল, আর সে নিজেকে প্রশ্ন করতে লাগলো। এভাবে তো হবে না। সিফাত সেদিন হতাশা মনে বাসায় ফিরে আসে। অন্যদিকে বন্যা বাসায় ফিরে এসে এক ধরনের অস্বস্তি অনুভব করছিল। কেন সিফাত তার সামনে এলো? তার মনে হচ্ছিল সিফাতের মুখোমুখি হওয়ার মধ্যে যেন তার ভেতরকার সব কষ্ট আবার উন্মোচিত হচ্ছে। সে চায় না সিফাত তাকে আবার ঘৃণার চোখে দেখুক। এটা সহ্য করা তার পক্ষে একদমই অসম্ভব। বন্যা তার পুরাতন সিমটা ফোনে ঢুকে একটু নস্টালজিক হয়ে পড়ে। সিফাত তাকে এই পর্যন্ত অনেক মেসেজ করেছে। কিছু মেসেজ ছিল এরকম: প্রথমে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোমার প্রতি আমার অনুভূতিগুলো শুধু বেড়ে চলেছে। আমি চাই তোমার সাথে আরো বেশি সময় কাটাতে, কারণ তুমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি জানি আমাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু আমি তোমার কাছে ফিরতে চাই। আমার হৃদয়ে তোমার জন্য একটি বিশেষ স্থান আছে, এবং আমি চাই সেটি যেন কখনো ফাঁকা না থাকে। যতদূর যাই, তোমার চিন্তা সবসময় আমাকে অনুসরণ করে। তুমি আমার জীবন, আমার প্রেম। প্রতি রাতে যখন আমি ঘুমাতে যাই, তোমার কথা ভাবি। তুমি আমার স্বপ্নের রাজকুমারী। তুমি কি জানো তোমার অনুপস্থিতি আমার জন্য কতটা কষ্টকর? এত অপেক্ষা করিয়ে কোথায় চলে গেলে তুমি? আমার প্রতীক্ষার মাঝে তোমার অভাব অনুভব করছি। এতদিন পরেও আমি তোমাকে খুঁজছি। তুমি কি ফেরত আসবে? আমি না হয় ভুল বুঝেছিলাম, পাশে থেকে আমাকে সংশোধন করে নিতে। কেন চলে গেলে আমাকে ছেড়ে? আমার ভেতরে ভালোবাসা না জাগিয়ে কেন হারিয়ে গেলে? এই সহজ সরল ছেলের প্রেমে পড়ে? এই ছেলেটাকে যদি নিজের মনের মতো করে নিতে না পারবে, কেন আসছিলে আমার জীবনে? বন্যা এসব মেসেজ পড়ে মুচকি হাসে। সে বুঝতে পারছে সিফাত তাকে অবশেষে ভালোবেসে ফেলেছে। অপর পাশে সিফাত প্রতিদিনের মতো আজকেও বন্যাকে মেসেজ করলো। আজকে তোমাকে দেখলাম, একদম পরীর মতো দেখতে লাগছিল আমার মিষ্টি বউটাকে। বউ বললাম দেখে আবার রাগ করো না। আমার সাথে তো তোমার বিয়ে হয়েছেই, তাই না? হোক সেটা গোপনে, বিয়ে তো বিয়েই। বন্যা মেসেজটা পড়ে মুচকি হাসলো। এদিকে সিফাতের আজ হঠাৎ মনে হলো বোনাকে ফোন করবে সে। সে জানে প্রতিদিনের মতো আজকেও ফোন বন্ধ দেখাবে। তারপরও হতাশ মনে ফোন করলো সিফাত। ফোন ঢুকছে দেখে সে খুশিতে আত্মহারা হয়ে পড়লো। কয়েকবার ফোন বাজলো, কিন্তু কেউ ফোন তুললো না। এভাবে আরো কয়েকবার ফোন দিল সিফাত। অবশেষে ফোন রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিফাত খুশিতে দিশেহারা হয়ে গেল। কি বলবে সে যেন খুঁজে পাচ্ছে না। এই মুহূর্তে তার ডিকশনারিতে সব শব্দ হারিয়ে গেছে। অপর পাশে বন্যা হ্যালো হ্যালো বলেই যাচ্ছে, আর সিফাত খুশিতে আত্মহারা। সিফাত একটু শান্ত হয়ে পড়ল। কেমন আছো তুমি? কে বলছেন আপনি? বন্যা এমন একটা ভাব নিল যেন সে বুঝতে পারেনি এইটা সিফাত। আরে আমি সিফাত, মোস্তাফিজুর রহমান সিফাত, আপনার বিয়ে করা বর। কোন সিফাত? আমি সিফাত নামের কাউকে চিনি না। সিফাত দুঃখ ভরা ক্লান্তে বলল, প্লিজ মজা করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি এই 4 বছরে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু আমি কোথাও পাইনি।
তোমাকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু ফোন বন্ধ দেখায়। এই 4 বছরে যে তোমাকে কতগুলো মেসেজ করেছি তা বলার বাহিরে। ও আচ্ছা, ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, কালকে পেয়ে যাবে। প্লিজ এমনটা বলিও না। বন্যা এতক্ষণ ধরে লক্ষ্য করেনি শিফাত তাকে তুমি করে কথা বলছে, কিন্তু যখন বুঝতে পারলো তখন মুচকি হাসলো বন্যা। আচ্ছা, কালকে ভার্সিটির মাঠে বিকেল 4টায় দেখা করো, ওখানে হবে বাকি কথা। এই কথা বলে ফোন কেটে দিল বোনা। শিফাত অনেক কষ্ট পেয়েছে এই 4 বছরে। সে বোনাকে অনেক খুঁজেছে, কিন্তু সে কোথাও খুঁজে পায়নি, আর এখন যখন পেল তখন হারাতে হবে। এসব ভাবলেই তার বেঁচে থাকার ইচ্ছাটা মরে যাচ্ছে। শিফাত সিদ্ধান্ত নিল যদি বোনা তাকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেয়। কালকে যদি বোনাকে সে কিছু বোঝাতে না পারে, তাহলে বন্যার সামনে বিষপান করে মারা যাবে। কি লাভ এই জীবন রেখে? ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল শিফাত। পরের দিন বন্যা আজ নীল শাড়িতে একটি বিশেষ আবেদন নিয়ে সাজলো। তার শাড়ির সূক্ষ্ম ডিজাইনগুলো যেন একে অপরকে আলিঙ্গন করছে এবং সেগুলো তার শরীরের ভাঁজে ভাঁজে ঝলমল করছে। নীল রঙের শাড়ির সাথে মিল রেখে সে একটি সাদা ব্লাউজ পরেছে, যা তার কোমল ত্বককে আরো উজ্জ্বল করে তুলেছে। তার চুলগুলো একটি সুন্দর পনিটেল করে বাঁধা, কিন্তু কিছু মুক্ত নক্তার গালে পড়ে আছে, যা তার মুখ ওপরের একটি নরম কোমলতা নিয়ে এসেছে। বোনের মুখে একটু হালকা মেকআপ, যা তার চেহারাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তার ঠোঁটে একটি হালকা গোলাপি রং, যে সে আজ একটি বিশেষ মুহূর্তের অপেক্ষায় রয়েছে। বন্যার চেহারা আজ সত্যি মনোমুগ্ধকর। তার আত্মবিশ্বাসী হেঁটে যাওয়া এবং উজ্জ্বল হাসি যেন শিফাতের সাথে দেখা করার আগে সে তার প্রেমের অনুভূতি প্রকাশ করে দিচ্ছে। আজকের সাজের মাধ্যমে সে শিফাতের প্রতি তার গভীর অনুভূতি আর ভালোবাসার একটি ছোট্ট ইঙ্গিত দিচ্ছে। ভার্সিটির ক্যাম্পাসে বসে শিফাত অপেক্ষা করছে পূর্ণার জন্য। শিফাত একটি সাদা শার্ট পরেছে, যা তার গায়ের রংকে আরো উজ্জ্বল করে তুলেছে। শার্টের সাথে একটি নীল জিন্স প্যান্ট পরেছে, যা তার লুককে আভিজাত্যময় করেছে। তার চুলগুলো নিটলি স্টাইলড এবং কিছুটা ছোট রাখা, কিন্তু শিফাতের চোখে মুখে আতঙ্ক ও ভয়। সাথে একটি সাদা ঘড়ি রয়েছে, যা তার হাতের দিকে আলো ঝলমল করছে, আর ছোট্ট একটা বিশেষ শিশি। যদি বন্যা তাকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে চলে যায়, তখন সে এটা পান করে মারা যাবে। শিফাতের অপেক্ষার প্রহর ঘনীভূত হচ্ছে। হঠাৎ করে ক্যাম্পাসের দূর থেকে একটি পরিচিত ছায়া সামনে আসতে শুরু করে। সেটি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। নীল শাড়িতে সেজে ওঠা বন্যা তার পা চলার সঙ্গে সঙ্গে যেন চারপাশে এক ধরনের কোমলতা ছড়িয়ে পড়ে। বন্যার মুখে একটি মৃদু হাসি, তবে শিফাতের দিকে চোখ পড়লেই তা দ্রুত ভেঙে যায়। তার চোখের উজ্জ্বলতায় একটা আতঙ্ক এবং সংকোচ দেখা যায়। শিফাতের হৃদয়ে রক্তের চাপ বাড়তে থাকে, মনে হচ্ছে সময় থেমে গেছে। বন্যা এসে শিফাতের সামনে দাঁড়ালো। সাদা শার্ট পরা শিফাতের আতঙ্কিত মুখোপরি দেখে তার চোখে কৌতূহল এবং কিছুটা দয়া স্পষ্ট। সে জানে আজকের কথাবার্তার জন্য প্রস্তুতি নিতে হবে। এতদিন কোথায় ছিলে তুমি? শিফাত গম্ভীর স্বরে বলল। বন্যা, আমি তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। এই 4 বছরে আমি তোমাকে অনেকবার মিস করেছি। বন্যা কিছুটা সংকোচে পড়ে গেল, কিন্তু তার মুখ উপর কিছুটা রক্ষণশীল। আমি জানি সিফাত, তবে আমাদের কিছু আলোচনা করতে হবে। শিফাত মনে মনে প্রস্তুতি নিল, কিন্তু সে জানে আজ তাদের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের সময় এসেছে। বন্যা ধীরে ধীরে শিফাতের সামনে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে বলল, আমার কাছে একটা সিদ্ধান্ত এসেছে। আমি ভাবছি আমাদের সম্পর্ককে শেষ করে দেওয়া উচিত। শিফাতের চোখে আতঙ্ক আর অবিশ্বাসের ছাপ। সে জানে এই কথাগুলো শুনতে চাইছে না, কিন্তু তা শুনতে হলো। তার হৃদয়টা যেন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু কেন বন্যা? তুমি তো আমার জীবনের অংশ। আমি তোমাকে ছাড়া ভাবতেই পারি না। মনে একটু নিচে তাকালো, তারপর বলল, তুমি জানো আমাদের বিপদ অনেক বদলে গেছে। আমি বিদেশ চলে গেছি, আর তুমি তো প্রথম থেকেই আমাদের সম্পর্কটা এভাবে চাওনি। তুমি তো প্রথমেই আমাকে ডিভোর্স দিতে চাইছিলা, তাহলে এখন কেন এমন করছো? তুমি কি জানো
আমি প্রতিদিন তোমাকে খুঁজেছি। যখন তুমি ফোন বন্ধ রেখেছিলে আমি তখন তোমাকে দিনের পর দিন হাজার হাজার মেসেজ করতাম। প্লিজ তুমি আমার সাথে এখন এমন করো না। বন্যা কিছুক্ষণ নীরব থাকে, তারপর বলল, আমি চেষ্টা করেছি, কিন্তু কিছু জিনিস ঠিক হয় না। আমি চাই তুমি সুখী হও। আমি কখনো তোমাকে ভুলতে পারবো না। সিফাত তার কাঁধে হাত রাখলো। কিন্তু আমার সুখ তোমার সঙ্গে। আমরা সবকিছু কাটিয়ে উঠতে পারি, শুধু আমাদের একে অপরকে দরকার। বন্যা সিফাতের চোখের দিকে তাকিয়ে গভীর একটি নিঃশ্বাস ফেল। সিফাত, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাদের সম্পর্কটি আর আগের মতো নেই। আমি জানি তুমি এখনো আমার জন্য অপেক্ষা করছো, কিন্তু আমি তোমাকে এখন সঠিকভাবে ভালোবাসতে পারবো না। আমাদের পক্ষে আলাদা হওয়া ভালো। সিফাতের চোখে একটানা জল এসে গেল। তুমি কি মনে করো আমি তোমাকে এত সহজে ছাড়তে পারবো? বন্যা তার কণ্ঠে সহানুভূতি নিয়ে বলল, না না, আমি জানি এটা কঠিন, কিন্তু তুমি জীবনে এগিয়ে যাওয়ার জন্য শক্তিশালী। আমি চাই তুমি নতুন করে শুরু করো। সিফাত তখন তার প্যান্টের পকেট থেকে বিশেষ শিশিটা বের করে বলল, তুমি আমাকে ডিভোর্সের কথা বললে, আমি এটা খেয়ে নেব। আমার জীবন থেকে তুমি যদি এভাবে চলে যাও আমি আর বাঁচতে চাই না। বন্যা অবাক হয়ে সিফাতের দিকে তাকায়। এটা কি বলছো? তুমি কি মজা করছো? এমন কিছু বলো না। এটা মজা নয় বন্যা, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বন্যা তার কথার আবেগপূর্ণ হয়ে গেল। সিফাত, আমি চাই তুমি ভালো থেকো। আমি চাই তোমার জীবনে সুখ আসুক। সিফাত মাথা নিচু করে বিশেষ শিশিটা হাতে ধরে রেখেছে। তুমি যদি সত্যি আমার জন্য চিন্তা করো তবে আমার হাতে বাঁচানোর সুযোগ দাও। সিফাত, আমি চাই তুমি সুখী হও, কিন্তু এইভাবে নয়। আমি চাই তুমি নিজের জন্য বাঁচো। আমি তোমার সাথে থাকলেই সুখী হব। তুমি যদি সত্যি আমার জন্য কিছু করো তবে আমাকে আরেকটা সুযোগ দাও। আমাদের ভালোবাসার শেষটা এভাবে হতে পারে না। সিফাত, আমি তোমাকে বুঝতে পারি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাদের জীবন এত সহজ নয়। তুমি তো জানো আমি চাই না তুমি এমন পরিস্থিতিতে পড়ো। সিফাতের গলা ভারী হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আমাদের ভালোবাসা সহজ নয় সেটা আমি জানি, কিন্তু এটা এমনভাবে শেষ হতে পারে না বন্যা। আমি তোমার সাথে আবার সব শুরু করতে চাই। বন্যা চুপচাপ দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল সিফাত তাকে সত্যি হারাতে চায় না। কিছুক্ষণ পর বন্যা গভীর শ্বাস নিয়ে পড়ল। আচ্ছা সিফাত, আরেকটা সুযোগ দাও, তবে এটাই শেষ। কিন্তু মনে রেখো, আমাদের সম্পর্ককে ঠিক রাখতে হলে দুজনেরই অনেক কিছু করতে হবে। সিফাতের চোখে আনন্দের ঝলক দেখা গেল। সে ধীরে ধীরে বিশেষ শিশিটা সরিয়ে ফেলে বলল, তুমি যা চাও আমি সব কিছু করতে রাজি, শুধু তুমি আমার সাথে থাকো। বন্যা হঠাৎ হাসলো, একটু মজা মিশ্রিত কণ্ঠে বলল, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো সিফাত, কিন্তু তুমি আমাকে এতটা ভালোবেসে ফেলেছো সেটা আমি বুঝতে পারিনি। এই জন্য তোমাকে একটু পরীক্ষা করলাম। সিফাত বিস্মিত হয়ে তাকিয়ে রইল। কিছু না বুঝে প্রশ্ন করল। তুমি কি বলতে চাইছো বন্যা? তার দিকে চোখ মিটমিট করে পড়ল, এই পুরো নাটকটা আমার তৈরি। এতক্ষণ যা করলাম সেটা সম্পূর্ণ নাটক ছিল, আর ওই নীল আকাশের পরি আইডিটাও আমারই ছিল। সিফাত চমকে উঠল। তুমি সবকিছু জানো? বন্যা মাথা নাড়ল। হ্যাঁ সিফাত, তোমাকে ফিরে পেতে আমি এই সব কিছু করেছি। আমি চেয়েছি তুমি নিজেই বুঝতে পারো তুমি আমাকে কতটা ভালোবাসো। সিফাত হতবাক হয়ে বন্যার দিকে তাকিয়ে রইল। তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। সে ধীরে ধীরে হাসলো এবং বলল, তাহলে তুমি পুরোটা সময় আমাকে নিয়ে খেলা খেলছিলে? বন্যা হেসে বলল, না, খেলা না, তোমাকে পরীক্ষায় ফেলেছিলাম আর তুমি সফল হয়েছো সিফাত। সিফাতের চোখে আনন্দের ঝলক ফুটে উঠল। সে হেসে বলল, তাহলে এই পরীক্ষা শেষ, এবার আমাদের নতুন জীবনের শুরুটা করি। এভাবেই তাদের সম্পর্কের এই গুরুত্বপূর্ণ পর্বটি শেষ হয়, যেখানে ভুল বোঝাবুঝি এবং নাটকীয়তার পরও ভালোবাসায় জয়ী হয়।